দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। 5 দফা দাবিতে চট্টগ্রাম রাঙামাটিতে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। একাত্মতা প্রকাশ করে মেডিকেল শিক্ষার্থীদের ক্লাস বর্জন। সুরক্ষা আইন নিয়ে এখনো টালবাহানা চলছে। আমাদের সরকার এই টালবাহানাগুলো চালায় যাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তারদের বিভিন্নভাবে শোষণ করে, অন্যায্য টার্মিনেশন করে। আমরা চাই দাবিটা যত দ্রুত সম্ভব পূরণ হোক। চট্টগ্রামে সক্রিয় অনলাইন প্রতারকদের একাধিক চক্র। প্রতিদিন ফাঁদে পড়ে টাকা হারাচ্ছেন কেউ না কেউ। বছরে মামলা ও জিডি হয়েছে প্রায় 350। চট্টগ্রামে ট্রেনের সাথে বালুবাহী ট্রাকের সংঘর্ষ। চট্টগ্রাম ঢাকা সিলেট রুটে শিডিউল বিপর্যয়। 1.5 ঘণ্টা পর ট্রেনে চলাচল স্বাভাবিক। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছে পুরো খবরে। 5 দফা দাবিতে চট্টগ্রাম ও রাঙামাটিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। দাবি না মানলে কর্মবিরতি অব্যাহত রাখার পাশাপাশি আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে ক্লাস বর্জন করেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। 3 দিন ধরে বিক্ষোভ কর্মসূচি থেকে আলটিমেটাম দিলেও দাবি না মানায় রোববার সকাল 11:30 থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত নোটিশ প্রত্যাহারের মধ্য দিয়ে 1 দফা দাবি পূরণ হয়েছে। বাকি 5 দফা দাবি দ্রুত মেনে নেয়ার আহ্বান জানান। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বাস্তবায়ন, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা 30,000 টাকা নির্ধারণ এবং সরকারি চিকিৎসকদের জন্য পৃথক বেতন কাঠামো প্রণয়ন, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা 34 বছর নির্ধারণ, বিএমডিসি আইন 2025-কে অধ্যাদেশে পরিবর্তে পূর্ণাঙ্গ আইনে রূপান্তর এবং ভুয়া চিকিৎসক পরিচয়দানকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিশ্চিত করা। নিজ কর্মস্থলে আমরা নিজেদেরকে নিরাপদ মনে করছি না। এই অনিরাপত্তা নিয়ে আমরা আর কতদিন পর্যন্ত কাজ করে যাব? হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তারদের বিভিন্নভাবে শোষণ করে, অন্যায্য টার্মিনেশন করে। আমরা এ কারণে বেসরকারি ডাক্তারদের সুনির্দিষ্ট বেতন কাঠামোর দাবি জানাচ্ছি। 6 মাস পর পর 11,000 টাকা ফি দিয়ে নতুন করে পরীক্ষা দেওয়া, এটি আমাদের জন্য কতটুকু অমানবিক। ইন্টার্ন চিকিৎসকদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সকাল 11টার পর থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করেন। ক্লাস পরীক্ষা বর্জন করে এখানে এসেছি, আর আমরা চাই দাবিটা যত দ্রুত সম্ভব পূরণ হোক। এখন যদি বিষয়টার কোনো প্রকার সমাধান না হয়, দেখা যাবে যে আমাদের সময় ঠিক একই ডিপ্রাইভের শিকার হতে হচ্ছে আমাদের। এই সময় অনেক ক্লাস পরীক্ষা এখন চলতেছে, বাট স্টিল আমরা এই যৌক্তিক দাবিতে অ্যাড হতে চাচ্ছি। একত্র হয়েছি হচ্ছে আমাদের যে 6 দফা দাবিটা আছে, এটা যাতে সরকার আমাদের প্রতি সহনশীলতা প্রকাশ করে, এর জন্য। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে হাসপাতালে চিকিৎসা কার্যক্রম কিছুটা ব্যাহত হয়। 5 দফা পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতারা। ইন্টার্ন চিকিৎসক বৃন্দের পাশাপাশি হাসপাতালে যে সমস্ত ট্রেনি চিকিৎসক আছেন এবং যারা স্টুডেন্ট আছেন, সবাই মিলে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন দিতে বাধ্য থাকব। একই দাবিতে সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরাও। দুপুরে হাসপাতালের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেন রাঙ্গামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। নতুন যে পে স্কেল বাস্তবায়ন হতে যাচ্ছে, সেটার মধ্যে সরকারি এবং বেসরকারি ডাক্তারদের জন্য একটা সুনির্দিষ্ট বেতন কাঠামো এবং গ্রেডিংটা যাতে ঠিক থাকে। সুরক্ষা আইন নিয়ে এখনো টালবাহানা চলছে। আমাদের সরকার এই টালবাহানাগুলো চালায় যাচ্ছে। ইন্টার্ন ভাইদের সঙ্গে আমরা সম্পূর্ণ একমত পোষণ করি, কারণ এটা আমাদের ভবিষ্যতের ব্যাপার। আমরাও সামনে ইন্টার্ন করব, আমরা ভবিষ্যতে এফসিএস পরীক্ষা দিব। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ। দর্শক, আমরা এই বিষয়ে আরও জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন আলামিন শিকদার। আলামিন, কি পরিস্থিতি দেখছেন এই মুহূর্তে? তাদের কর্মবিরতির কারণে রোগীদের কি ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে? লোপা, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা বাংলাদেশে যে সকল সরকারি হাসপাতালগুলো রয়েছে, সেখানে যারা চিকিৎসা প্রদান করেন, ইন্টার্ন ডক্টর অ্যাসোসিয়েশনের যারা রয়েছেন, তারা কিন্তু আজকে থেকেই অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গিয়েছে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আমরা সকাল থেকে এই বিষয়
বিষয়টি নিয়ে সংবাদ সংগ্রহ করছি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যিনি পরিচালক রয়েছেন তিনি বলছেন ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের চিকিৎসকরা শুধুমাত্র এখানে যে চিকিৎসকরা রয়েছেন যারা মূল চিকিৎসক তাদেরকে সহায়তা প্রদান করেন এবং নানা বিষয়ে তারা বিভিন্ন ওয়ার্ডে গিয়ে তাদের নিজেদের জন্য যে শেখার জায়গাটি সেটাও তারা শেখার জায়গাটি আরো সমৃদ্ধ করেন। এই বিষয়গুলো কিন্তু তারা বলেছেন। তবে চিকিৎসা প্রদানে কোনো ধরনের ভোগান্তি হবে না এমন তথ্য কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। তারপরও যে একটা সময়ের পর হাসপাতালের বড় চিকিৎসকরা কিন্তু হাসপাতালে থাকেন না, সেই সময়টিতে কিন্তু ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু সেই সময়টিতে রোগীদের সেবাটা দিয়ে থাকে। এই ধরনের একটি সমস্যা কিন্তু এর মধ্যে সৃষ্টি হয়েছে। তারপরও চিকিৎসকরা বলছেন যে তারা এখন সেই সময়টি যে সময়টিতে ইন্টার্ন চিকিৎসকরা থাকছেন না তারা রোগীদের সেবার কথা নিশ্চিত করার জন্য সেবার কথা ভেবে তারা তাদের দায়িত্ব পালন করবেন যাতে করে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয়, কেউ বা বিনা চিকিৎসা যেন না পায় এরকম কোনো ঘটনাও যেন না ঘটে সেজন্য তারা সর্বদা সতর্ক রয়েছে। তারপরেও হাসপাতাল কর্তৃপক্ষ যে বিষয়টি স্পষ্ট করেছেন, পরিচালক বলেছেন যে তাদের যে দাবিগুলো রয়েছে একটি দাবি এর মধ্যে যে নোটিশটিকে ঘিরে আন্দোলন সেই নোটিশটি এর মধ্যে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি যে তাদের বাকি দাবিগুলো রয়েছে স্বাস্থ্য সুরক্ষা আইন নিশ্চিত করা, বিসিএসএ তাদের যে বয়সসীমা সেই বয়সসীমাটা 34 বছর করা এবং তাদের যে ভাতাগুলো রয়েছে সেই ভাতাগুলো 6 মাস পর পর এই ধরনের একটি ভাতা বাড়ানোর পাশাপাশি 6 মাস পর পর কিন্তু তাদের সেই টাকাটা দেওয়া হয়। তারা বলছেন 6 মাস নয় প্রতি মাসেই যেন তাদের টাকাটা আসলে দেওয়া হয়। এই ধরনের দাবিগুলোই কিন্তু স্পষ্ট করা হয়েছে। পাশাপাশি যে বিষয়টি বিসিএস এর পরীক্ষার যে বয়সসীমা সেটি 34 করার দাবি জানিয়েছেন, কারণ অন্য সময় যখন বাকিদের 30 বছর সময়সীমা ছিল তখন চিকিৎসকরা 32 বছর পর্যন্ত সেই সময়টা পেতেন, কারণ এমবিবিএস পরীক্ষার্থীরা যারা রয়েছেন যে শিক্ষার্থীরা রয়েছেন তারা বলছেন তাদের একাডেমিক কার্যক্রম শেষ করতে 6 থেকে 7 বছর লেগে যায়, যার কারণে তাদের জন্য আরো 2 বছর বাড়তি ছিল। পরবর্তীতে যখন বাকিদের 2 বছর বাড়িয়ে 32 বছর করা হয়েছে বিসিএস এর বয়সসীমা, সেই জায়গায় কিন্তু তাদেরটা আর বাড়ানো হয়। তারা সেজন্য চাচ্ছে বাকিদের সাথে তাল মিলে তাদের জন্য আরো 2 বছর বাড়ানো হয়। এই ছিল তাদের মোটা দাগের দাবি এবং সেগুলো নিশ্চিত করার জন্য এবং তাদের একটি বড় দাবি ছিল স্বাস্থ্য সুরক্ষা আইন নিশ্চিতের যেন পরবর্তীতে সংসদ অধিবেশন হবে সেই সংসদ অধিবেশনের জন্য সেটা নিয়ে কথা বলা হয় এবং আইন পাশ করা হয়। এটাও তাদের দাবি এবং এই দাবিগুলো পূরণ করলে তারা এবং তাদেরকে আশ্বস্ত করা হলে তারা তাদের যে অনির্দিষ্টকালীন কর্মবিরতি সেখান থেকে সরে আসবে। লোপা আলামিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। 4 দফা দাবি আদায়ে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির শ্রমিক কর্মচারীরা। সকালে পতেঙ্গা ইস্টার্ন রিফাইনারির প্রধান ফটক থেকে মিছিল বের করে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। এর আগে বিক্ষোভ সমাবেশ থেকে তারা শ্রম আইন অনুযায়ী দ্বিবার্ষিক চুক্তিনামা সম্পাদন, পার্সোনাল পে বাস্তবায়ন, আবাসন সুবিধা নিশ্চিত করা এবং নিয়োগ ও পদোন্নতি নীতিমালা সংস্কারের দাবি জানান। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ইস্টার্ন রিফাইনারি এমপ্লয়িজ ইউনিয়নের নেতারা। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং সিবিএর মধ্যে যেভাবে পূর্ববর্তী সময়গুলোতে চুক্তি সম্পাদিত হতো ঠিক সেভাবে বোর্ডের মাধ্যমেই চুক্তিগুলো সম্পাদিত হতে হবে। আমরা শতভাগ আবাসন চাই, যেখান থেকেই অর্থায়ন করে আমাদের শতভাগ আবাসন নিশ্চিত করা, সবাই একটা নিরাপত্তামূলক জীবন আশা করে, এটা আমার মৌলিক অধিকার, আমরা এটা চাই। একদিন আগেও মিয়ানমার থেকে বাংলাদেশের সীমান্তে খুমি সম্প্রদায়ের 47 জন অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। বান্দরবানের আজকের সীমান্ত পরিস্থিতি সম্পর্কে জানবো, যোগ দিচ্ছেন সহকর্মী বাটিং মার্মা। বাটিং, নতুন করে কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেছে কিনা, বিজিবি কি বলছে? বান্দরবান আর মায়ানমার সীমান্ত বলতে গেলে প্রায় 70-80 মাইল জুড়ে যে আপনার নাইক্ষ্যংছড়ি আলীকদম থেকে থানচি এই সীমান্তটি আসলে খুবই দুর্গম এলাকা এবং জঙ্গলে ভরা পাহাড় পর্বত ঘেরা, অরক্ষিতই বলা যায়। তবে ওখান থেকে যে মায়ানমারের 47 জন নাগরিক আসছিল যে বাংলাদেশে রেমাক্রি ইউনিয়নের যে 5 নম্বর ওয়ার্ডে তারা অবস্থান নিচ্ছিল, এটা ঘটনা শোনার পরে বিজিবিরা তাদেরকে আটক করে তাদেরকে 70 পিলার এলাকা থেকে বড় মদকের 70 পিলার এলাকা থেকে তাদেরকে পুশব্যাক করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং এই ঘটনায় বিজিবি পুরো বর্ডার লাইন এখন নিরাপত্তা জোরদার করেছে। দেশের যে আপনার 26টি জেলার সীমান্তবর্তী যে এলাকাগুলি ইন্ডিয়া এবং মায়ানমারের যে সীমান্ত সব জায়গায় কিন্তু বিজিবিরা যে 60,000-এর মতো বিজিবি সদস্যরা টহল দিচ্ছে। এটি বান্দরবনের এর একটি অংশ এবং বান্দরবানের বিজিবির আমি যতটুকু খবর জানতে পেরেছি যে তারা সীমান্ত সিল করে রেখেছে এবং যাতে কোনো অনুপ্রবেশ
ঘটতে না পারে, কেউ ঢুকতে না পারে এবং কোনো চোরাচালান আসতে না পারে। এই জন্য বিজিবিরা খুব সতর্ক অবস্থানে আছে এবং এটি দুর্গম হওয়ায় এই যে আমরা কিন্তু সচরাচর এই খবরগুলি সংগ্রহ করতে পারছি না এবং ওখানে কোনো নেটওয়ার্কের ব্যবস্থা নাই এবং যোগাযোগের ব্যবস্থা নাই। যেতে হবে সেই নৌকা পথে, প্রায় থানচি থেকে যেতে হয় প্রায় 50 কিলোমিটার দূরে, অর্থাৎ খুবই দুর্গম বলা যায়। দুর্গম, এর চেয়ে আর দুর্গম মনে হয় সীমান্ত আর বাংলাদেশে নেই। যার কারণে বিজিবিরা খুব কষ্ট করে তাদের যে দায়িত্বগুলি যে পালন করে যাচ্ছে, এটি আসলে প্রশংসার দাবিও রাখে। এবং আজকে যতটুকু খবর পেয়েছি যে ওই অনুপ্রবেশকারীদেরকে তারা পুশব্যাক করা হয়েছে এবং জোরদার করা হয়েছে। লোপা বাটিং, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। অনলাইন প্রতারকদের সংঘবদ্ধ একাধিক চক্র সক্রিয় চট্টগ্রামে। প্রতিদিন তাদের ফাঁদে পড়ে অ্যাকাউন্টের টাকা হারাচ্ছেন কেউ না কেউ। গত 1 বছরে চট্টগ্রামে মামলা ও জিডি হয়েছে প্রায় 350। এর বাইরে আরও অনেক ঘটনা অজানা। সম্প্রতি এক ভুক্তভোগীর মামলায় ধরা পড়েছে চক্রের 2 জন। অজানা একটি লিঙ্কে ক্লিক করার পর ম্যালওয়্যার অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হয়ে যায় এই ব্যক্তির ফোনে। তার অভিযোগ, ফোনের নিয়ন্ত্রণ নিয়ে হ্যাকার চক্র ইসলামী ব্যাংক চকবাজার শাখার অ্যাকাউন্ট থেকে 2,86,000 টাকা এবং বিকাশ অ্যাকাউন্ট থেকে 62,600 টাকা সরিয়ে নেয়। চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে ভুক্তভোগী মামলা করলে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটকে তদন্তের নির্দেশ দেন আদালত। 4 ঘন্টা পরে যখন আমার সেটটা যখন ফ্রি হয়ে গেছে, তখন আমি দেখলাম আমার মোবাইলের অ্যাপসে ঢুকে দেখলাম আমার অ্যাকাউন্ট খালি হয়ে গেছে। আমার অ্যাকাউন্টে কোনো টাকা নাই, বিকাশও কোনো টাকা নাই। এই ব্যক্তির ঘটনা কিছুটা ভিন্ন। গুগল থেকে আনঅথরাইজড অ্যাপ ডাউনলোডের পর ফোনের নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারদের কাছে। ইসলামী ব্যাংক পাহাড়তলী শাখার অ্যাকাউন্ট থেকে মুহূর্তেই উধাও হয়ে যায় 28,000 টাকা। কিছু চাইনিজ অ্যাকাউন্ট থাকে যেগুলো হচ্ছে প্লে স্টোর থেকে ইউজ করা যায় না, সেগুলো গুগল থেকেই ডাউনলোড করতে হয়। তো আমি সেই সুবাদে গুগল থেকে ডাউনলোড করেছিলাম। এখন তো আমি বুঝতে পারিনি আসলে এটা এমন একটা ফিশিং লিঙ্ক ছিল। অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে হ্যাকারদের ফাঁদে পা না দেওয়ার পরামর্শ ব্যাংক কর্তৃপক্ষের। সেলফিনটা এটা ভেরি মাচ প্রোটেক্টেড এবং এটা বেশ কয়েকটা স্তরে এটা সতর্কতা অবলম্বন করা হয় যাতে কোনোভাবেই এটা অন্য কারো হাতে না যেতে পারে, যদি আপনি ফিশিং আনঅথরাইজড কোনো অ্যাপস বা কোনো ফিশিং লিঙ্কে ক্লিক না করেন। গত 1 বছরে চট্টগ্রামে সাইবার ক্রাইম সংক্রান্ত মামলা হয়েছে 165টি। গত 6 মাসে সিএমপি 16টি থানায় অভিযোগ জমা পড়েছে 160টি। সাইবার অপরাধের সংখ্যা এতই বেড়ে যাচ্ছে যে আমরা নতুন করে পরিকল্পনা করতে বাধ্য হচ্ছি যে সাইবার অপরাধের নিয়ন্ত্রণের জন্য আমরা একটি সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার খুব শীঘ্রই উদ্বোধন করতে যাচ্ছি, যার অধিক হারে আমরা মানুষকে সাইবার অপরাধ বিষয়ে সেবা প্রদান করতে পারি। হ্যাকার চক্রের সাথে অনেকে জড়িত বলে ধারণা বিশ্লেষকদের। পাশাপাশি ব্যক্তি সচেতনতাকেও জরুরি বললেন তারা। ঘটনার পেছনে কিছু লোক জড়িত আছে, ব্যাংকিং সেক্টরে কিছু লোক জড়িত আছে যারা ইনফরমেশনগুলো ওদেরকে দেয়, নাইলে এরা জানে কিভাবে। একটা সিন্ডিকেটে কাজটা করছে এবং দুঃখজনক হলো সত্য, আমরা প্রশাসনের সাহায্য চাইলে প্রশাসন সাহায্য করে না, বলে যে কোর্টে গিয়ে মামলা করেন। ব্যক্তিগত তথ্য সব হাতিয়ে নিচ্ছে, সেটি সামাজিকভাবেও আমাদেরকে বিভিন্নভাবে একটা অমর্যাদাকর অবস্থায় ফেলে দিচ্ছে, বিব্রতকর অবস্থায় ফেলে দিচ্ছে। সেই জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা কোনো আনঅথরাইজড যে সমস্ত অ্যাপস আছে সেখানে আপনারা ডাউনলোড করবেন না, ক্লিক করবেন না। জামাল উদ্দিন নামে সাতকানিয়ার এক ক্ষুদ্র ব্যবসায়ীর 7.5 লাখ টাকা হ্যাক করার ঘটনায় গত 4 জুন 2 জনকে গ্রেফতার করে জেলা ডিবি। তাদের কাছে একটি ল্যাপটপ, 4টি মোবাইল ফোন, 18টি বিকাশ রেজিস্ট্রেশন করা সিম, 8টি চেক বই, 3টি ব্যাংক কার্ড পাওয়া যায়। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের মিরসরাইয়ে চলন্ত পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়েছে বালুবাহী ট্রাকের। নিয়ম না মেনে অবৈধভাবে ট্রাকটি লেভেল ক্রসিংয়ে উঠে পড়ায় এই দুর্ঘটনা ঘটে। কেউ হতাহত না হলেও চট্টগ্রাম ঢাকা সিলেট রুটে প্রায় 1.5 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। শিডিউল বিপর্যয় হয় বেশ কয়েকটি ট্রেনের। চট্টগ্রাম রেল স্টেশন থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি সকাল 9টার দিকে বড়তাকিয়া ও চিনকি আস্তানার মাঝামাঝি একটি অরক্ষিত লেভেল ক্রসিং পার হচ্ছিল। এ সময় বেপরোয়া বালুবাহী ট্রাক লাইনে উঠে পড়ে। ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে মুচড়ে পাশে ছিটকে পড়ে। আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন যাত্রীরা। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে এসে যাত্রীদের উদ্ধার করেন স্থানীয়রা।
তবে দুর্ঘটনায় ট্রেনের কোনো যাত্রী হতাহত হননি। ট্রাক চালক লাফ দিয়ে নেমে পড়ায় প্রাণে বেঁচে যান। নিয়ম না মেনে অবৈধভাবে ট্রাকটির লেভেল ক্রসিং পার হচ্ছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। জানালা দিয়ে বাইরে দিয়ে চাইয়া দেখলাম যে এই ট্রাকটা মানে উড়াইয়া নিয়ে যাইতেছে ট্রেনে। নেওয়ার পরে ট্রাকটা মানে বাইঙ্গা ট্রেনের ভিতরে দিয়ে লাগিয়ে গেছে। অবৈধ লেভেল ক্রসিংয়ে এখানে একটি বালুর ট্রাক যেটা পার হইতেছিল, এখানে গাড়ি আসার পরে গাড়ির সাথে এটা লেগে যায়। দুর্ঘটনায় রেল লাইন ও ট্রেন ক্ষতিগ্রস্ত হওয়ায় চট্টগ্রাম, ঢাকা, সিলেট রুটে প্রায় 1.5 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। স্বাভাবিক ট্রেন চলাচল একটু ব্যাহত হচ্ছে। প্রায় ট্রেনেই 1 ঘন্টা বা তার চেয়ে বেশি সময় যাবৎ বিভিন্ন স্টেশনে, বিশেষ করে বিজয় এক্সপ্রেস, তারপরে বজ্রক এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, এই 3টা ট্রেনেই তার স্বাভাবিকভাবে আসতে পারেনি, ডিটেইন হয়েছে। এই ঘটনায় তদন্ত কমিটি গঠনের পাশাপাশি ওই স্থান দিয়ে অবৈধভাবে পারাপার বন্ধের উদ্যোগ নেওয়ার কথা জানায় পূর্বাঞ্চল রেল কর্তৃপক্ষ। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দরজায় কড়া নাড়ছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। এটি ঘিরে উন্মাদনা এখন পুরো দেশ জুড়ে। কক্সবাজার থেকে আমরা আরো জানবো এই বিষয়ে। এহসান আল কুতুবী আমাদের সাথে যোগ দিচ্ছেন। এহসান, আর তো বেশি দেরি নেই বিশ্বকাপের। এই বিশ্বকাপ নিয়ে উত্তেজনা, উন্মাদনা কেমন দেখছেন ফুটবল প্রেমীদের মধ্যে? লোপা, উন্মাদনা, উত্তেজনা সবকিছুই আছে। সারা বিশ্বের মতো কক্সবাজারেও কিন্তু ফুটবল জ্বরে কাঁপছে। এই জ্বর হচ্ছে তখন থামবে যতক্ষণ না বিশ্বকাপে আবারও চতুর্থবারের মতো আর্জেন্টিনা যদি চ্যাম্পিয়ন হয়, সেদিন কিন্তু তার এই জ্বর তাদের সেরে যাবে। তার আগ পর্যন্ত কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আর্জেন্টিনার সমর্থকরা আজকে সবাই উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে তারা কক্সবাজারে প্রতিবারের মতো যে শোডাউন, তারা যে শোভাযাত্রা করে সেটির প্রস্তুতি আজকে নিচ্ছেন। আমরা দেখেছি কক্সবাজারে গতকালকেও কিন্তু ব্রাজিলের পক্ষ থেকে শোডাউন করা হয়েছে কক্সবাজার শহরের, যেহেতু পর্যটন এলাকায়, এই পর্যটন এলাকার বিভিন্ন জায়গায় তারা মোটর শোভাযাত্রা করেছেন। এবং এর আগে আমরা দেখেছি টেকনাফ, উকিয়া সহ কক্সবাজারের বিভিন্ন উপজেলায় আমরা দেখেছি আর্জেন্টিনার সমর্থক যারা আছেন তারা মেসি মেসি স্লোগানে সারা পুরো কক্সবাজারের বিভিন্ন উপজেলায়, বিশেষ করে টেকনাফে আমরা দেখেছি বিশাল শোভাযাত্রা করেছে এবং তারা সাংস্কৃতিক অনুষ্ঠানও করেছে। একইভাবে উকিয়াতেও দেখেছি। এবং এটি আসলে চলমান একটি প্রক্রিয়া। এবং যেহেতু কক্সবাজারে আগামী 14 তারিখ প্রধানমন্ত্রী আসবেন, সেজন্য আগামী 10 তারিখেই তারা কক্সবাজারের অলিগলিতে যত আর্জেন্টিনার সমর্থক আছে সবাই আগামী 10 তারিখ পতাকা নিয়ে, টি শার্ট গায়ে দিয়ে আর্জেন্টিনার এবং মেসির ছবি নিয়ে সবাই কক্সবাজারে সেদিন নেমে পড়বেন। এবং কক্সবাজারের গোলচত্বর যে মাঠ রয়েছে, বিশাল মাঠ, এই মাঠে কিন্তু জমায়েত হয়ে এখান থেকে মোটর শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচি তারা নিচ্ছেন। এবং আপনি বলতে পারেন এই উন্মাদনা শুধু কক্সবাজারে নয়, সারা বিশ্বে যেভাবে চলছে কক্সবাজারেও সেভাবে চলছে। এখানে দল মত নির্বিশেষে সব বয়সী মানুষের যে ভিড়, সব বয়সী মানুষের যে উপস্থিতি, এই উপস্থিতি জানান দেয় তাদের প্রত্যেকের মনে একটি আশা, এবারও আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ জিতবে এবং সারা বিশ্বে আবারও চমকে দিবে। চতুর্থবারের মতো এবারও মেসির হাতে চ্যাম্পিয়নশিপ উঠবে, এটি সবাই কিন্তু কামনা করছেন। লোপা, নিশ্চয়ই এহসান, কোন দল ফাইনালি জিতবে সেটি আসলে অপেক্ষার ব্যাপার। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।